আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 17 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেল 4:50 দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস 17 জনের মরদেহ উদ্ধার করেছে। আহত হয়েছেন শতাধিক। উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও অংশ নিয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে গিয়ে পড়ে রাস্তায়, ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলো, ভেঙে পড়েছে অনেক ভবনের কাচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্স সহ যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা জানান, বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন 7 তলা এবং আরেকটি 5 তলা। এর মধ্যে 7 তলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে, আর 5 তলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে 5ম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। তবে কোনো ভবনই ধসে পড়েনি। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে। অবস্থা যখন ঘটছে তখন লাশ ছাড়া কিছু দেখা যায়নি। কারো হাতে স্পট ডেড, সব স্পট ডেড। 20 জন এখান থেকে 20 জন গেছে, গলির থেকে গেছে, এখনো লাশ এটা বাতাসের মতো আসছে এবং ভয়ঙ্কর শব্দ হয়েছে। তো আমি যেভাবে দাঁড়াচ্ছিলাম পিছন সাইড থেকে আসছে, পিছনে তাকিয়ে দেখি আপনার ধোঁয়া বের হচ্ছে, ধুলাবালি উঠতেছে এবং মানুষের চিল্লাচিল্লি, আতঙ্কিত কান্নাকাটি একদম তাৎক্ষণিকভাবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না, ভেতরে জীবিত মানুষ আর আটকা নেই। এখানকার যে মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছেন যে নিচে কোনো গ্যাসের লাইন ছিল না, তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল। এই জন্য আমরা এখনও বলতে পারছি না যে কারণটা কি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসছে, অন্য কোনো কিছু আছে কিনা আমরা এখন এটা তদন্ত করব এবং তদন্ত করে আপনাদেরকে জানাবো। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, 12 সদস্যের মিলিটারি পুলিশ এবং ডাক্তারসহ 3টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করছে। অংশ নিয়েছে র্যাব এবং ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটও। আসলে নাশকতা কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। আমার র্যাবের গোয়েন্দা দল এ ব্যাপারে তদন্ত করছে, তো আমরা তদন্ত করার পরে আসলে বলতে পারবো যে বিষয়টা কি। বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রাস্তায় থাকা সাভার পরিবহনের একটি বাস। বাসটি সদরঘাট থেকে বিস্ফোরণের সময় ওই রাস্তা দিয়ে সাভার যাচ্ছিল। বাসটিতে 40 থেকে 50 জন যাত্রী ছিলেন। ভেতরে থাকা প্রায় সবাই আহত হয়েছেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আশিকুল আলম। বর্তমান অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আশিক, উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার কারণ জানাবেন, আর নতুন করে আহত কিংবা নিহত কেউ উদ্ধার হয়েছে কিনা জানাবেন, আর বিস্ফোরণের কারণ সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করতে চাই, যে আমরা এখন অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো সেনাবাহিনীর যে বিস্ফোরক দল যারা এখানে ঘটনার পরেই এসেছিলেন, যে বোম ডিসপোজাল ইউনিট, তারা হয়তো আমাদেরকে সর্বশেষ একটি ব্রিফ করতে পারেন, সেই অপেক্ষা আমরা করছি। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি নাবিলা যে 15 জন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন যে 15 জন মারা গিয়েছেন এখানে ঘটনাস্থলে। সেটা বলেছিলেন ফায়ারের ডিজি, এবং তার কিছুক্ষণ পরেই একটি লাশ আমরা এখান থেকে বের করতে দেখেছি। সেখানে আরেকজন, তাহলে সে মিলিয়ে আসলে 16 জন হিসাবে এই স্পটে 16 জন মারা গিয়েছেন এমনটা বলা হচ্ছে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানকার আমরা দেখছি যে পরিস্থিতি, যে র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছেন, এবং সেনাবাহিনীর যে দল রয়েছেন তারাও আলামত সংগ্রহ করেছেন। আসলে ঘটনাটি যে কোনো ধরনের নাশকতা কিনা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কিনা, সেই বিষয়টি আসলে এখনও পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি। আর 40 জন এখানে আহত হয়েছেন এমনটা বলছিলেন ফায়ারের মহাপরিচালক। সেটি আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। বিস্ফোরকের যে ভয়াবহতা, যে
যে ভয়াবহতা সেটি যদি আপনাকে দেখি যে এখন আপনার এই ভবনের খুব কিছুক্ষণের মধ্যেই হয়তো মানে সেনাবাহিনীর দল পুরো বিষয়টি আসলে ক্লিয়ার করবেন যে আসলে কি ঘটেছিল বা কি ধরনের আলামত তারা এখানে পেয়েছেন। তো নাবিলা, এই ছিল আমার কাছে রাজধানী গুলিস্তানের ঘটনাস্থল থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গুলিস্তান থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। স্বজনদের আহাজারিতে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে 17 জন। নিখোঁজদের সন্ধানে দিক বেদিক ছোটাছুটি করছেন স্বজনরা। আহতদের নিয়ে কিছুক্ষণ পরই আসছে অ্যাম্বুলেন্স। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। একের পর এক অ্যাম্বুলেন্স, মাঝে মধ্যেই আসছে লাশের গাড়ি। মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের পর ঢাকা মেডিকেলের চিত্র ছিল এমনই। কেউ খুঁজে পাচ্ছে না তার স্বজনকে, কেউ আবার আহত আপন মানুষটিকে নিয়ে পড়েছেন দিশেহারা অবস্থায়। সারি সারি স্ট্রেচার নিয়ে স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকলেও স্বজনহারা এ মানুষদের সান্ত্বনা দেবে কে? কেই বা খুঁজে দেবে নিখোঁজ হওয়া এসব অসহায় লোকদের প্রিয় মানুষটিকে? আমি ওই রাস্তায় পড়া ছিলাম, বাদে যাই পড়া ছিল, ঘটনাটা ঘটছে না, সাথে সাথে ফোন দিতেছি আর রিং হইতেছে, রিসিভার কোনো রিং হয় কিন্তু ধরে না, কেউ ধরে না। সাভার পরিবহনের বাস চালক নোমান হোসেন নির্বাক বসে আছেন ঢাকা মেডিকেলের গাছের তলায়। সদরঘাট থেকে তার সাভার পরিবহনের বাসটি মার্কেটের সামনে আসা মাত্রই হঠাৎ বিস্ফোরণ। তারপর আর কিছুই মনে নেই তার। ভিতরে একটা কি ওটা দেখি নাই আমি, তাও তো আমার মাথায় পড়ছে, তো আমি পড়ে গেছি। দেখি যে অবস্থা, ব্র্যাক ব্যাংকের সাথে যে ভবনটা দোতলা শাটার দেখছি আর কি, এই অর্ধেকটা বিল্ডিং ভাঙে নিচে পড়ে রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ পড়ে রয়েছে। উপর থেকে বিস্ফোরণ হয়েছে আর কি, এখন কি আমি তো বলতে পারি না, আমরা তো ফুটপাতে ছিলাম আর নিচে আর কি। ঘটনার পরপরই ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী জানান বেশিরভাগেরই মৃত্যু হয়েছে চাপা পড়ে, আর আহতদের বেশিরভাগেরই মাথায় কাচ ও ভারী বস্তুর আঘাত লেগেছে এবং রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে এবং কিছু লোকের আবার পুড়েও গেছে। যেমন আমাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে সেখানে 7 জন ভর্তি হয়েছে এবং ওখানে 2-1 জনের 80% পুড়ে গেছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অনেকে অনেক ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। রক্তের সংকট মেটাতে অনেক স্বেচ্ছাসেবকও ছুটে আসেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। প্লাকার্ডে নিজের রক্তের গ্রুপ লিখে বিপদে পড়া মানুষগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। ঢাকা মেডিকেলের পক্ষ থেকেও খানিক পরপরই করা হচ্ছিল মাইকিং। সুমন তানভীর, RTV, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, ভয়াবহ বিস্ফোরণের পর হাসপাতালে যে হৃদয় বিদারক দৃশ্য তৈরি, তাতে সার্বিক পরিস্থিতি সামাল দিতে কতটা বেগ পেতে হচ্ছে? নাবিলা, আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকা মেডিকেলের এখন যে চিত্র, সেই চিত্রটি কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। এখানে স্বজনদের আহাজারিতে কিন্তু ঢাকা মেডিকেলের পরিবেশ একদম ভারী হয়ে উঠেছে। আমি আপনাকে জানাচ্ছি যে ঢাকা মেডিকেলে যে 16 জন মানুষ এই ঘটনায় নিহত হয়েছেন, সেই 16 জন মানুষের মরদেহ কিন্তু এই রাত 10টা নাগাদ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। একে একে করে কিন্তু সেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং ঘটনার কিন্তু বিস্ফোরণের ঘটনার কিন্তু এখন 5 থেকে 6 ঘন্টার মতো অতিক্রম হয়েছে, কিন্তু অতিক্রম হলেও কিন্তু ঢাকা মেডিকেলে আহত রোগীর সংখ্যা কমছে না। কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে অ্যাম্বুলেন্স এখানে আসছে এবং আহত রোগীদের এখানে নিয়ে আসা হচ্ছে। শুধু অ্যাম্বুলেন্স নয়, এখানে রিক্সা, সিএনজিতে করে রোগী এখানে নিয়ে আসা হচ্ছে। যে রোগী এখন পরিমাণে আসছে, তো এখনও মানে রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে যাচ্ছে। তো এখানে এখন স্বেচ্ছাসেবীরাও রয়েছেন যারা আসলে এই আহত রোগীদের জন্য রক্ত যোগানের ব্যবস্থা করছেন। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন আহত রোগীকে নিয়ে আসা হচ্ছে আসলে একটি ট্যাক্সি ক্যাবের মাধ্যমে। অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে পুরোপুরি রোগী আনা সম্ভব হচ্ছে না। তো সব কিছু মিলে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে হৃদয় বিদারক একটা পরিস্থিতির তৈরি হয়েছে। এখানে জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসক কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যারা এখানে মারা গেছেন এই ঘটনায়, তাদের জন্য কিন্তু এক ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে। তো সবকিছু মিলে ঢাকা মেডিকেলের পরিস্থিতি কিন্তু এখন বেশ হৃদয় বেঁধে দেওয়া। নাবিলা।
ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন পিয়াস সাহা। আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটি সহ নানা খাবার তৈরির প্রচলন রয়েছে। অনেকেই কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। আজকের দিনে আমরা সকল বিশ্বের মুসলমানদের জন্য এই প্রার্থনা করি সারা বিশ্ব যেন সুন্দর ও সুস্থ থাকে। করোনা পরবর্তীতে বাংলাদেশ সহ সারা বিশ্ব জানি শান্তিময় বয়ে আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোনো বান্দা যদি এই রাতে আমার কাছে কোনো জিনিস চাই তাহলে এই চাওয়া আমি আল্লাহ কবুল করি। এবং এই রাতে আমাদের চাওয়া, আমি গুনাহগার উম্মতে মুহাম্মদের জন্য যারা অন্ধকার কবরে চলে গেছে সবার জন্য দোয়া করি। ইফতার করে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি এবং আমরা পরবর্তী প্রজন্ম যেন এটা আমাদের কাছ থেকে ধারাবাহিকভাবে করতে থাকে, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। এই উপলক্ষে বিকেলে আওয়ামী লীগের আলোচনায় নেতারা বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন। শরীয়ত খানের রিপোর্ট। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর, কারণ তিনি ছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক, অনেকেই ছিলেন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক কথা। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল। যে কোনো আন্দোলনের, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সর্বশেষ অস্ত্র কি? সর্বশেষ অস্ত্র একটি যুদ্ধ। বঙ্গবন্ধু ওই ৭ই মার্চের ভাষণের মাধ্যমে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, ওই পশ্চিম পাকিস্তানের আমাদের শত্রু। যে উদ্দীপ্ত সে আলো, যে আগুন ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাংলাদেশের মানুষের মনে সে আগুন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। ওবায়দুল কাদের বলেন, ৭১-এর ৭ই মার্চ সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক হিসেবে দূরদর্শীর পরিচয় দিয়েছিলেন। তিনি সেই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা, এই দলের ঘোষণা থেকে নিজেকে বিরত রেখে তিনি দূরদর্শী এক রাষ্ট্রনায়ক, একজন দার্শনিক, একজন চিন্তানায়ক, রাষ্ট্রনায়কের পরিচয় দিয়ে গেছে। অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বাধীনতা ঘোষণা ছাড়া। শরীয়ত খান, RTV, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশ ও ট্রিপস মওকুফের মতো সুবিধাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে বাণিজ্য ও স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বিষয়ে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট।
কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলির পঞ্চম জাতিসংঘ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীকরণের স্বল্পোন্নত দেশগুলির অংশগ্রহণ বৃদ্ধি উচ্চস্তরের বিষয়ভিত্তিক গোলটেবিলে কো-চেয়ারম্যান হিসেবে বৈঠক পরিচালনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেপুটি চেয়ারম্যান অব দ্য ক্যাবিনেট অব মিনিস্টার তুর্কমেনিস্তান। কো-চেয়ারম্যানের বক্তব্যে প্রধানমন্ত্রী কোভিড পরবর্তী পরিস্থিতি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব মোকাবেলায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হওয়ার পরেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুনির্দিষ্ট সুবিধাগুলোর সময় বাড়ানোর অনুরোধ জানান। আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতিগুলো প্রাজ্ঞ, বাস্তবসম্মত এবং স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদনশীল ক্ষমতা বাড়ানোর জন্য ভালোভাবে পরিকল্পিত হওয়া উচিত। আমি আশা করি দোহা কর্মসূচিতে আমরা নিজেদের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছি তা অর্জনে আমাদের আলোচনা ইতিবাচকভাবে অবদান রাখবে। শেখ হাসিনা বলেন 2030 এজেন্ডায় যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে সেগুলো অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। হাতে হাতে কাজ করে আমরা এখন দেশকে এলডিসি উত্তরণের বর্তমান পর্যায়ে নিয়ে এসেছি এবং আমাদের স্বল্পমেয়াদী অগ্রাধিকার হচ্ছে মসৃণ এবং টেকসই উত্তরণ নিশ্চিত করা। স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই তাদের বাণিজ্য সম্পর্কিত অবকাঠামো বাড়ানো, উৎপাদনশীল ক্ষমতা গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক হতে অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। রুহুল আমিন তুহিন, RTV। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা। ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। পরস্পরকে আবির মাখিয়ে উৎসব উদযাপন করেন সনাতন ধর্মের অনুসারীরা। তাদের বিশ্বাস, আবিরের রং মনকে রাঙিয়ে তোলে, যা ভেদাভেদ দূর করে সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। আলাউদ্দিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ওহে গৃহবাসী খোলদার, খোল লাগলো যে দোল। গানটি শুনলেই মনে হয় কবিগুরুর কাছেও দোলযাত্রা ছিল বসন্ত উৎসবের মতোই। দিনের প্রথম প্রহরে ঠাকুরের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল কামনা করেন পুরোহিত। উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আমরা গোবিন্দকে স্নানাদি করে ওই দোলে স্থাপন করেছি, মঙ্গল ঘট স্থাপন করেছি, পুষ্প, ধূপ, গন্ধ, নৈবেদ্য এবং ষোষোপচারে পূজা করেছি। আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সর্বত্র আমরা যারা শুভ শক্তির মানুষ তারা যুদ্ধ করছে। শ্রীকৃষ্ণ ও রাধার স্মরণে হিন্দু ধর্মের অনুসারীরা সকাল থেকেই ভিড় জমান মন্দিরে। ধর্মীয় রীতি মেনে রঙে রঙে রাঙিয়ে দেন একে অপরকে। আজকের দিনে রাধাকৃষ্ণ দোল খেলেছে, তা আমরাও খেলি। এটা তো একটা শুভ দিন, অবশ্যই ভালো লাগাই উচিত। আজকের দিনে হচ্ছে বৃন্দাবনবাসীরা যখন শ্রীকৃষ্ণর আবির্ভাব ঘটেছিল তখন বৃন্দাবনে আজকের দিনে রং খেলা হয়েছিল। রাধা রানী এবং অষ্টসখীদের নিয়ে লীলা করেছেন, তাদের নিয়ে হোলি খেলেছেন। আজকে সত্যি অনেক ভালো লাগতেছে। আমি এই প্রথম ঢাকেশ্বরীতে আসলাম। আসলে এই দোল পূর্ণিমা আমাদের জন্য খুবই আনন্দের। পুরাণ অনুযায়ী বসন্তের এমন পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ পুষ্পরেণু ছড়িয়ে দোল উৎসব করেছিলেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গা নিয়েছে আবির। রীতি অনুযায়ী এ মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে রাঙিয়ে তোলেন নিজেদের। হোলির আবির শুধু মানুষের শরীরেই নয়, রাঙিয়ে যাবে মনকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়বে এক সোনার বাংলাদেশ। প্রত্যাশাই অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। নারী সহকর্মীদের নিয়ে নারী দিবস উদযাপন করল বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ইন্সপায়ার্স উইমেনের উদ্যোগে নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বেঙ্গল গ্রুপের পক্ষ থেকে আরিফা কবির। এ সময় তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বেঙ্গল গ্রুপ। অনুষ্ঠানে সবার জন্য সমান সহমর্মিতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বেঙ্গল গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান হাসান তৈয়ব ইমাম, বেঙ্গল প্লাস্টিক ও বেঙ্গল পলিমার ওয়ার্সের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে কেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন করা হয়।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমাদের সবার জন্য, আমরা তার দেখানো পথ অনুসরণ করব। আমরা সামনের দিকে আরও উত্তরোত্তর আরও ভালো কিছু করব, সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। বেঙ্গল গ্রুপের নারীরা অনেক ভালো অবস্থায় আছেন, তারা যেন তাদের লিডারশিপ স্কিল, তাদের সিনসিয়ারিটি, তাদের ডেডিকেশন নিয়ে আরও ভালো পজিশনে যেতে পারেন। আমরা সেই লক্ষ্যে কাজ করব। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা নিজেদের স্বপ্ন বুনে চলেছেন। বিশ্ববাজার অস্থিরতায় বিজনেস সামিটকে আশার আলো হিসেবে দেখছেন তারা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এই খাতের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজার। দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় অবদান বেড়েই চলেছে। এ খাতের উদ্যোক্তারা দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। করোনা মহামারীর পর থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে খাতটি। তার উপর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে এ খাত। পরিসংখ্যান বলছে, উন্নত দেশগুলোর অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি হলেও বাংলাদেশে তা প্রায় 28%। বর্তমানে দেশে কুটির শিল্প সহ প্রায় 78 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই খাতের বিকাশের মাধ্যমে ত্বরান্বিত হবে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন। এসএমই খাতের উদ্যোক্তাদের শুরুটা সহজ না হলেও ধীরে ধীরে তারা অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। তাদের দাবি সহজে কাঁচামালের যোগান ও রপ্তানিতে সহযোগিতার। আমাদের এখানে আমদানি করতে হয় বিদেশ থেকে যে জিনিসগুলো, ওগুলো যদি আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব হয়, আমরা যদি খুব সহজে পাই সেই কাঁচামালগুলো, তাহলে আমাদের ব্যবসাটা হয়তো আর একটু ভালো হতে পারে। মহিলা হয়ে এত কাজ করা লাগবে না, মেয়ে মানুষ ঘরে থাকো, এই প্রতিবন্ধকতা ফেস করি। সহযোগিতা দরকার, প্লাস আমাদের যে এক্সপোর্টের যে লাইসেন্সটা আছে সেটা আমাদের প্রয়োজন। বিশ্ব বাজারে কাঁচামালের দাম বৃদ্ধিতে পণ্যের বাজার অস্থিতিশীল হওয়ায় কিছুটা বিপাকে এ খাতের উদ্যোক্তারা। তবে সবার সহযোগিতায় ভালো করার সুযোগ আছে বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। বড় ইন্ডাস্ট্রির যেটা কাঁচামাল, সেটা অনেকগুলোই আবার হচ্ছে ছোট ইন্ডাস্ট্রি বা আমাদের এসএমই উদ্যোক্তাদের হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তো এইখানে যদি আমরা ম্যাচ মেকিং আমরা করতে পারতাম তাহলে কিছুটা কিন্তু সহায়তা হতো। আমাদের যারা বড় উদ্যোক্তা তারা যদি আমাদের ছোট উদ্যোক্তার দিক থেকে কিছু পণ্য সংগ্রহ করে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করে, অথবা আমরা যে সমস্ত সেমিনার করব, ওয়ার্কশপে করব, আমাদের একটা প্রেজেন্টেশন আছে, সেখানে কিন্তু আমরা আমাদের কথাগুলো বলার সুযোগ পাবো। সহায়ক নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভিত শক্ত করা সম্ভব বলে মনে করেন এফবিসিসিআই এর সভাপতি। এখন আমাদের দেশে পলিসির কারণে সবাই সবকিছু নিজেরা বানাইতে চায়, অথচ আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কিন্তু আমাকে ছোট ইন্ডাস্ট্রিকে এনে দেওয়ার কথা। পলিসিতে দেখা যায় ও যদি সে বাইরের থেকে কিনে তাহলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে 7% বা ইনকাম ট্যাক্স কেটে রাখতে হচ্ছে। আর আমি যদি নিজে বানায় তাহলে কিন্তু এগুলি লাগে না। বিজনেস সামিটে এসএমই খাতকে তুলে ধরে সক্ষমতার পরিচয় দিতে চায় এ খাতের সাথে সংশ্লিষ্টরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে নিরস্ত্র বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। দুপুরে মহাখালীতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি। বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের অবদান অনেক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কোনো দুর্যোগই বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে রাখতে পারবে না। আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য আধুনিক প্রযুক্তির সকল দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্য জনগণকে রক্ষা করার জন্য দুর্যোগের সমস্ত ব্যবস্থা করব। বিশ্বব্যাপী কর্মসংস্থানে নারীরা প্রত্যাশার চেয়ে কঠিন সময় পার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, বিশ্বব্যাপী 15% নারী চাকরি পাচ্ছেন না, আর পুরুষদের ক্ষেত্রে এই হার 10.5%। সংস্থাটি আরও বলছে, পুরুষদের তুলনায় নারীদের চাকরি খোঁজা আরও কঠিন। বেকারত্ব নির্ধারণের যে মানদণ্ড রয়েছে তাতে নারীদের বাদ দেওয়া হয়। সংসারের অবৈতনিক কাজগুলো নারীদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ওই সংস্থার তথ্যানুসারে বিশ্বব্যাপী নারীদের আয় পুরুষের আয়ের অর্ধেকের সামান্য বেশি।
কাল ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব। গ্রুপ এইচ এর খেলায় লড়বে স্বাগতিক বাংলাদেশ, ইরান ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে কাল বিকেল 5টায় বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইরানের মুখোমুখি হবে তুর্কমেনিস্তান। আর বাংলাদেশের প্রথম খেলা শুক্রবার তুর্কমেনিস্তানের বিপক্ষে। সাফ পেরিয়ে এবার এশিয়াতে মেয়েরা নিজেদের মেলে ধরতে প্রস্তুত বলে জানান বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।